নমস্কার, আমি রূপসী হালদার। এই আমৃত ভালোবাসি তোকে লেখনীতে রয়েছেন সালমা চৌধুরী। পর্ব 48। খাওয়া দাওয়া শেষে ফুপিরা বিদায় নিয়ে চলে গেছেন। পথশিশুরা খাওয়া শেষে আবির নিজে এগিয়ে দিয়ে গেছে। এই সুযোগে মেঘ আর তার বন্ধুরা বান্ধবীরা মিলে আড্ডা দিচ্ছে। তানভীর পাশে টেবিলে বসে ফোন চাপছে আর একটু পর পর মেঘদের দেখছে। পাশে বসাতে ওদের সব কথোপকথনই তানভীরের কানে যাচ্ছে। তামিম দুই একটা কথা বললেও মিরাজ তেমন কোনো কথাই বলছে না। দুই একবার এদিকে সেদিকে তাকিয়ে তানভীরের সঙ্গে চোখাচোখি হয়েছে। তানভীরের গুরুগম্ভীর চেহারা আর ক্রোধান্বিত আঁখি দেখেই মিরাজ দৃষ্টি নামিয়ে নিয়েছে। তানভীরের ভয়ে কিছুই বলতে পারছে না। মিরাজ গিফটের পাশাপাশি মেঘের জন্য একটা ব্রেসলেট এনেছিল। সেটা ঠিক মাঝখানে লেখা এম অক্ষর। মিরাজ আর মেঘ দুজনের নামের প্রথম অক্ষর এম। সে সুবাদে মিরাজ এটা এনেছে। মেঘ তেমন কিছু না ভাবলেও মিরাজ নিজের কথাই ভাববে, কিন্তু তানভীরের ভয়ে প্রথম থেকেই মিরাজ সিটিয়ে আছে। আবির আসার পর তো মিরাজের স্বাভাবিকতা নিস্তব্ধতাই বন্ধ হয়ে গেছে। আবিরের দেওয়া সুবৃহৎ সারপ্রাইজ, মেঘকে দেওয়া ডায়মন্ডের রিং, তানভীরের দেওয়া গোল্ডের ব্রেসলেট, ফুপিতে দেওয়া দামি দামি গিফটের ভিড়ে মিরাজের গিফট কিছুই না। তানভীর কিছুক্ষণ পর পর নরম স্বরে বলল, তোমরা কি কি খাবে বলো, আনছি। মিষ্টিরা সকলে সমস্বরে বলল, কিছুই লাগবে না ভাইয়া, অনেক ধন্যবাদ। তানভীর মৃদু হাসলো, কিছুই বলল না। এক ফাঁকে বন্যাকে খানিক দেখে নিল। বন্যা আজ নেভি ব্লু রঙের একটা মোটামুটি গর্জিয়াস গ্রাউন্ড পরে এসেছে, সাথে গর্জিয়াস গ্রাউন্ডের হিজাবও পরেছে। ঠোঁটে কড়া লিপস্টিক, চোখে গাঢ় কাজল। বন্যা সচরাচর সাজে না। আজ বন্যারও তো সাজ দেখে তানভীরের হৃদয়ে ভূমিকম্প শুরু হয়েছে। বন্যা আসার পর থেকে তানভীর একটু পর পর আর চোখে বন্যাকে দেখছিল। সবার সামনে সরাসরি তাকাতে পারছিল না, আবারও না তাকেও থাকতে পারছিল না। তানভীরের ভূমিকম্প এখন অনেকটাই কমে গেছে, তবে মস্তিষ্কের প্রতিটা নিউরন জানান দিচ্ছে। তাহার মোহময়তায় জর্জরিত তানভীরের অন্তরতম অঞ্চল। তাহারা দৃষ্টি শান্ত, হৃদয়ে অশান্তি তোলপাড় চালাচ্ছে। তবুও তানভীর সব কিছু উপেক্ষা করে মায়াভরা সেই গভীর কুয়োতে ঝাঁপিয়ে পড়তে চায়, নিজেকে সংসার করতে চায়। কিছুক্ষণ পর আবির এসেছে। রেস্টুরেন্টের বিল পরিশোধ করে মেঘদের কাছে এসে মিরাজে তামিমের দিকে তাকিয়ে সচেতন কণ্ঠে শুধালো, তোমরা কি যেতে পারবে? তামিম ওপর নিজ মাথা নেড়ে ভদ্রতার সহিত বলল, জি ভাইয়া, যেতে পারবো। আবির এবার মেঘের পানে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, আড্ডা দেওয়া শেষ হলে আসিন, যেতে হবে তো। আবির আপনি সম্বোধন বলায় বন্যা কপাল কুঁচকালো। বন্যা যতবার আবিরকে দেখেছে ততবারই মেঘকে তুই বলে সম্বোধন করতে শুনেছে। আজ হঠাৎ আপনি বলছে। বন্যা ভুল শুনলো কি না তাই ভাবছে। মেঘ বান্ধবীদের থেকে বিদায় নিয়ে নিল। তানভীর মেঘের গিফটগুলো নিয়ে সামনে এগিয়ে গেছে। তানভীর কিছুটা পেছনে আবিরের থেকে একটু দূরে মেঘ, মেঘের পেছনে বন্যা, সবশেষে তামিন আর মিরাজ। রেস্টুরেন্টের দরজায় কাছাকাছি যেতে মেঘের গ্রাউন্ড থেকে বের হওয়ার সুতো সঙ্গে জুতো স্টোন আটকে গেছে। ড্রেসে টান পড়তেই মেঘের সম্পূর্ণ শরীর সামনের দিকে ঝুঁকে আসে, সেই সঙ্গে মুখ দিয়ে আকস্মাৎ বেরিয়ে আসে, উফ। শব্দটা শুনেই আবির কান পৌঁছাতে মাত্রই আবির ঘুরে দীর্ঘ 2 কদম এগিয়ে এসে মেঘের 2 কাঁধে ধরে উন্মুক্ত কণ্ঠে প্রশ্ন শুরু করেছে, কি হয়েছে তোর? কোথায় ব্যথা পেয়েছিস? বন্যা, মিষ্টি, মিরহাত সবাই একসঙ্গে স্তব্ধ হয়ে গেছে। মেঘের কি হয়েছে তা বোঝার উপায় আগেই আবির মেঘকে ধরে ফেলেছে। আবির নিজেও বুঝতে পারেনি মেঘের কি হয়েছে। আবিরের চিন্তিত কণ্ঠের একের পর এক প্রশ্নের উত্তরে মেঘ ধীর স্থির কণ্ঠে বলল, মনে হয় জুতো আটকে গেছে। এরই মধ্যে বন্যা এগিয়ে এসে মেঘের হাত ধরল। আবির সঙ্গে সঙ্গে হাঁটু কেড়ে বসে পড়েছে। এক মুহূর্তে দেরি না করে জুতো সহ মেঘের পা আবিরের হাঁটু তুলে নিল। শরীরের ব্যালেন্স হারাতে নিয়ে মেঘ তাড়াতাড়ি আবিরের মাথায় হাত রেখেছে। পা ওপরে ওঠাতেও মেঘ কিছুটা সোজা হয়ে দাঁড়িয়েছে। মিরহাস তামিম মিষ্টি বিস্ময়কর দৃষ্টিতে আবিরের দিকে তাকিয়ে আছে। আবির সুস্থির হস্তে জুতো থেকে মেঘের ড্রেসের সুতো খুলে দিচ্ছে। তানভীরের এতক্ষণে পেছন ফিরে তাকিয়েছে। সহসা উচ্চস্বরে বলল, কি হয়েছে বুনু? আবির বসা অবস্থাতেই বলল, কিছু না, তুই যা। তানভীর কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পরিস্থিতি স্বাভাবিক দেখে চলে গেছে। আবির মেঘের পা নামিয়ে দাঁড়িয়ে অত্যন্ত নমনীয় কণ্ঠে শুধালো, শুধু সুতো আটকে ছিল নাকি পায়েও ব্যথা আছে? মেঘ আস্তে করে বলল, পায়ে ব্যথা পাইনি। সত্যি তো? হ্যাঁ। আবির দাঁতে দাঁত চেপে ধীর স্থির কণ্ঠে বলল, দেখে শুনে হাঁটতে পারিস না নাকি? আর একটু হলেই তো মাথায় লাগতো। বর্ণা অবাক চোখে তার আবিরকে দেখছে। আবিরের হাঁটুতে ময়লা লেগে আছে, অথচ সেদিকে তার বিন্দুমাত্র মনোযোগ নেই। বর্ণার সঙ্গে সঙ্গে মেঘ আশ্চর্য নয়নে আবিরকে দেখছে। এতগুলো চোখ অবাক দৃষ্টিতে আবিরকে দেখছে তা বুঝতে পেরে আবির চোখ নেমে মৃদু মৃদু স্বরে বলল, হাঁটতে পারবি? পারবো। মেঘ আবারও ডাকলো, আবির ভাই। আপনার চুলগুলো এলোমেলো হয়ে গেছে। কোনো ব্যাপার না। মেঘের হাতের পার্স, ফোন, আবিরের দেওয়া আংটির
খালি বাক্সটা আবির নিজের হাত দিয়ে মোলায়েম কণ্ঠে বলল, ড্রেসটা একটু উঁচিয়ে ধরবো? হাঁটতে পারছিস? মেঘ আবিরের কথা মতো দু হাতে ড্রেসটা হালকা উঁচিয়ে নিল। আবিরের সামনে থাকা সত্ত্বেও দৃষ্টি তার পেছনে। মেঘের হাঁটতে সমস্যা হচ্ছে কিনা, জুতো আটকে যাচ্ছে কিনা তাই দেখছে। আবির উদ্বিগ্ন কণ্ঠে আবারও শুধালো, ব্যথা পাচ্ছিস না তো? মেঘ এবার সবার মাথা নেড়ে বলল, না। বন্যা প্রখর নেত্রে আবিরকে বড় করছে। তামিম মিরাজকে উদ্দেশ্য করে বিড়বিড় করে বলল, কিছু কি বুঝতে পারছিস? তামিমের চোখের ইশারায় প্রশ্ন করলো, কি? মেঘের যে কোনো সমস্যা এগিয়ে যাওয়ার কথা তো তোর, অথচ তুই বোঝার আগে আরেকজন দায়িত্ব পালন করে ফেলেছে। মিরাজ তামিমের দিকে তাকিয়ে ভ্রু জোগালো। তামিমের কথা আর ভালো লাগেনি, তাই বোঝালো। নিচে আসতে আবির স্বাভাবিক কণ্ঠে বলল, তুই দাঁড়া এখানে, আমি বাইক নিয়ে আসছি। আবির যেতে বন্যা মেঘের কাছাকাছি এসে উত্তেজিত কণ্ঠে বলল, বেবি, আই এম শকড। মেঘ চোখ ঘুরিয়ে বন্যার দিকে তাকাতেই লাজুক হাসলো। বন্যা পুনরায় বলল, আমি কিন্তু আবির ভাইয়ের ওপর সন্দেহ আছে, তোর হচ্ছে কি না? মেঘ মুচকি হেসে বলল, সন্দেহ আমি বেশ কিছুদিন আগেই করেছি, কিন্তু কিছু বুঝতে পারিনি, কারণ ওনার আচরণ কেমন জানি একদম অদ্ভুত। এই যে দেখলি এত যত্ন নিচ্ছে, একটু পরে দেখবি রাগে যা তা বলে ফেলেছে। বন্যার উত্তেজিত চেহারার চিন্তা ছাপ পড়ে গেছে। চিন্তিত স্বরে বলল, থাক, এত ভাবিস না, দোয়া করি উনি অদ্ভুত হলেও বহুরূপী যেন না হয়। মেঘ ভ্রু কুচকে বনের দিকে তাকিয়ে প্রশ্ন করলো, বহুরূপী মানে? মানে বুঝতে হবে না বেবি, আমি চাই তোর ওনার মধ্যে শুধু তুই থাকলেই হবে, অন্য কোনো নারীর অস্তিত্ব যেন না থাকে। মেঘ ঠোঁট বাঁকিয়ে ভেঙচি কেটে বলল, অন্য নারীর অস্তিত্ব থাকলে আমি চিরতরে সেই অস্তিত্ব মুছে দেব। উনি আমার মানে আমারই, উনি আমার প্রথম এবং একমাত্র ভালোবাসা। ওনাকে এত সহজে ছাড়ছি না। বাস্তব জীবনে ওনাকে না পেলে মরে পেতনি হয়ে ওনাকে মেরে ফেলবো, তারপরে বহুত হয়ে তার পেতনি মিলে সংসার করব। তবু ওনাকে আমার লাগবেই। পন্না হাসতে হাসতে বলল, তোদের সংসার আমার দাওয়াত দিবি না? কেন দেবো না, তুই আমার একমাত্র বেস্ট বলে কথা। তোকেও মরে আমাদের সঙ্গে নিয়ে যাব, চিন্তা করিস না। বন্যা মেঘের বাহুতে আস্তে করে থাপ্পড়ে বলল, পাগলি একটা। মেঘ হঠাৎই বনের দিকে কেমন করছে তাকালো। বন্যা আস্তে করে বলল, কি হয়েছে? আবির ভাই আমার প্রেমে পাগল হবে কবে? কেন? আমি তো অলরেডি পাগল হয়ে গেছি। আবির ভাই পাগল হলেই পাবনায় গিয়ে সংসারটা শুরু করব। বন্যা হাসতে হাসতে ক্লান্ত হয়ে পড়েছে। মুখে হাসি রেখেই বলল, আল্লাহ আমায় বাঁচাও। বিয়ের খবর নাই, এদিকে কোথায় সংসার করবে তা ভেবে ফেলছে। মিরহাজ মিষ্টিটা মেঘদের একটু পেছনে ছিল। বনের এত হাসি দেখে মিরহাজ বিরক্ত স্বরে বলল, এত হাসছিস কেন? ভাল লাগছে তাই হাসছি, তোর কোনো সমস্যা? হ্যাঁ, আমার কানে লাগছে। তাহলে কানে আঙুল দিয়ে রাখ। মিরাজ রাগ আরও বেড়ে গেছে। এদিকে মেঘের প্রতি আবিরের কেয়ার, অন্যদিকে বন্যার হাসিতে মিরাজ রীতিমতো রেগে কটমট করছে। এর মধ্যে আবির আর তানবীর দুজনই হাজির হলো। আবির তানবীরকে উদ্দেশ্য করে বলল, তুই ওদের বাসা পর্যন্ত পৌঁছে দিয়ে আসবি, আমি মেঘকে নিয়ে বাসা যাচ্ছি। আচ্ছা ভাইয়া। আবির মেঘের দিকে তাকিয়ে বলল, তোর পার্স এগিয়ে রেখেছি, গাড়িতে রয়েছে, তোর ফোন পকেটে রেখেছে, লাগলে বলিস। চল এখন। মেঘ বাইক স্টার্ট দিতেই আবির বাইক থেকে একটা হেলমেট নিয়ে প্রতিদিনের মতোই মেঘকে পরিয়ে দিচ্ছে। বন্যা এসব ঘটনা দেখে অভ্যস্ত, কিন্তু মিষ্টিটা প্রথমবার দেখছে। এতদিনে শুধু মেঘের মুখে আবিরের প্রশংসা শুনে এসেছে, আজ তার খানিকটা নিজের চোখে দেখেছে। মেঘ বাইকে বসার পরেই আবির কয়েকবার পেছনে ঘুরে মেঘের ড্রেস ঠিক আছে কিনা দেখে নিয়েছে, যাতে জুতা বা বাইকের কোনো কিছু না আটকায়। আবির মেঘকে নিয়ে চলে গেছে। তানভীর তামিমের উদ্দেশ্যে বলল, তোমাদের রিক্সা ঠিক করে দিয়েছি, যাও। বনাদের দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, তোমরা গাড়িতে বসো। ওরা কিছু বলতে গেলে বন্যা চোখে ইশারা দিল। সন্ধ্যার পর হয়ে গেছে। এই অবস্থায় তানভীর নিজেই ওদের এগিয়ে দিতে আসতো, তারপরও আবির চলে গেছে। এখন মিষ্টিরা কিছু বললেই তানভীর ধমক শুনবে, তাই বন্যা ওদের আটকেছে। মিষ্টিরা দুজনেই নামিয়ে দিল। তানভীর বন্যাকে নিয়ে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পর তানভীর একটু ভেবে প্রশ্ন করলো, ফুচকা খাবে? না। কেন? তোমার না ফুচকা প্রিয়? অনেক খেয়ে ফেলেছি, পেটে জায়গা নেই। তানভীর হেসে বলল, ফুচকার জন্য পেটে নয়, মনে জায়গার দরকার। তানভীর রাস্তার পাশে গাড়ি সাইড করে নামালো। তানভীরের দেখা দেখি বন্যাও নেমেছে। বন্যা ঠান্ডা কণ্ঠে বলল, আমি এখন সত্যিই ফুচকা খেতে পারবো না। সমস্যা নেই, একটু হারবে, যখন খেতে ইচ্ছে করবে তখন খেবে, তারপর যাব। বন্যা মাথা নিচু করে গম্ভীর কণ্ঠে বলল, এটা ঠিক না। ঠিক বেঠিক আমি কম বুঝি। বন্যা তীক্ষ্ণ দৃষ্টিতে তানভীরের দিকে তাকিয়ে আছে। মেঘরা এক একটা ভাই বোন ঘাড়তাটার সেরা, এরা যা বলবে তাই করবে। বন্যা হাল ছাড়লো না, অত্যন্ত নমনীয় কণ্ঠে বলল, রাত হয়ে যাচ্ছে, বাসায় যেতে হবে। তানভীর আর চোখে তাকে তপ্ত স্বরে বলল, এই মেয়ে, তুমি কি আমাকে ভয় পাচ্ছ? না তেমন না, কিন্তু
তাহলে কিন্তু কিসের? তোমার বাসার মানুষ জানে তুমি কোথায় গেছো, আর আমি তোমাকে এগিয়ে দিয়ে যাব সেটাও জানে। তারপরে এই টেনশন কিসের জন্য তোমার? এমনি। আশেপাশে মানুষের ভিড়, তানভীরের হাঁটছে, সঙ্গে বর্ণাও হাঁটছে। কিছুটা সামনে যেতেই দুটো ছেলে তানভীরকে সালাম দিল। তানভীর সালামের উত্তর দিয়ে দুজনের মধ্যে একজন মুচকি এসে শুধালো, ভাই উনি কি ভাবি নাকি? তানভীরের সহসা বর্ণার দিকে তাকালো। বর্ণা ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে তানভীরের দিকে। তানভীর ছেলেগুলোর দিকে তাকিয়ে জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে ধমকে স্বরে বলল, কখন কি প্রশ্ন করতে হয় তোরা কি জানিস না? যা এখান থেকে। ছেলে দুটো সরি বলে মাথা নিচু করে চলে গেল। তানভীর বর্ণার দিকে তাকিয়ে বলল, ডোন্ট মাইন্ড প্লিজ। বর্ণা শক্ত কণ্ঠে বলল, আমি বাসায় যাব। কেন? ভালো লাগছে না। ও ও মানে? তোমার যখন ভালো লাগবে তখন ফুচকা খাবে, তারপর বাসায় যাবে। বন্যা রেগে বলল, আজব, আমি বললাম তোমার ভালো লাগছে না। তানভীর এবার রাগী স্বরে প্রশ্ন করলো, তো আমি কি করব? নদীতে ফেলে দিয়ে আসবো? মানে? তানভীরের হঠাৎ আবিরের বলা কথাটা মনে পড়েছে। রাগ উঠলেই বন্যাকে রাগ দেখানো ঠিক না। তানভীর কপাল গুটিয়ে বলল, মন খারাপ করে বাসায় গেলে সবাই ভাববে আমার সঙ্গে তোমার খারাপ ব্যবহার করেছি। সত্যি কি তাই? কেউ কিছু ভাববে না। তানভীর মৃদু স্বরে শুধালো, ছেলেগুলো কথায় মাইন্ড করেছ? না তো, এমনি চলে যাব। তানভীর নিজের রাগ আর নিয়ন্ত্রণ করতে পারছে না, রেগে বলল, তোমার সবাই নষ্ট করার জন্য আন্তরিকভাবে দুঃখিত। চলো তোমাকে বাসায় নামিয়ে দিয়ে আসি, আর কখনো এমন কাজ করবো না। তানভীরের প্রবল রাগ বুঝতে পেরে মনে শক্ত হয়ে গেছে। কোমল কণ্ঠে বলল, আমি ফুচকা খেতে যাব। খেতে হবে না ফুচকা, মনের বিরুদ্ধে কোনো কাজ করতে হবে না, চলো। আমার খেতে ইচ্ছে করছে। তানভীর তীব্র আক্রোশ কণ্ঠে ঢেলে বলল, ঠিক আছে খেয়ে আসো, আমি গাড়িতে আছি। বরাতনাথ মৃদুস্বরে বলল, আমাকে একা খেতে ভয় লাগছে। তানভীর এবার বিরক্ত হয়ে বনার দিকে তাকালো। বনার মায়াবী দৃষ্টি চোখে পড়তেই তানভীরের অভিব্যক্তি বদলে গেল। স্বাভাবিক কণ্ঠে বলল, এখানেই বসো, আমি অর্ডার দিয়ে আসছি। তানভীর চেয়েছিল শীতের রাতে পরিবেশে বন্যার সাথে একান্তরে কিছুটা সময় কাটাবে। তানভীরের ভেতর জুড়ে সর্বদা বন্যার ঘুরপাক খায়। বিকেলের থেকে বন্যাকে দেখার, একান্তরে কথা বলার তীব্র ইচ্ছা জেগেছিল তানভীরের মনে। তাই ফুচকা খাওয়ার কথা বলে নিয়ে এসেছিল। ফুচকা খেয়ে কিছুক্ষণ বসে বাসার উদ্দেশ্যে রওনা দিল। বন্যার বাসার সবার জন্য আবির রেস্টুরেন্ট থেকে খাবার পার্সেল করে দিয়েছে। তারপরে বন্যা ওর বোনের জন্য ফুচকা নিয়েছে। এদিকে আবির মেঘকে বাসার কাছে পৌঁছে নামিয়ে দিয়েছে। মেঘ নেমে গভীর কণ্ঠে প্রশ্ন করল, আপনার আংটিটা দিয়ে দিই। কেন? আমার আংটি লাগবে না, আপনার জিনিস আপনার কাছে রেখে দিন। কেন? আবার কি হয়েছে? মেঘ মনে মনে আওড়ালো, দামের গিফট দিয়ে আমি কি করব, আপনি যদি আমার না হন। মেঘের নীরবতা বুঝতে পেরে আবির রাগান্বিত কণ্ঠে বলল, আংটিটি যদি হাত থেকে খুলে ফেলিস তাহলে তোর খবর আছে। বাসায় যা। খুললে কি করবেন? সেটা এখন বলবো না, খুললেই বোঝাবো। মেঘ ডান হাত দিয়ে একটানে অনামিকা আঙুল থেকে আংটিটা খুলে হাতে তালুতে নিয়ে আবিরের সামনে ধরে। এই নিন। আবির আংটিটা হাতে নিয়ে গম্ভীর কণ্ঠে প্রশ্ন করলো, তোর এই আংটির প্রয়োজন নেই? না। ফেলে দিলে আফসোস হবে না? আবির বাইকে বসে আংটিটা ফেলে দেওয়ার জন্য হাত তোলা মাত্রই মেঘ দুই হাতে আবিরের হাত আটকে ধরে বলল, প্লিজ ফেলবেন না, আমি পরবো, আমায় দিন। তুই যেহেতু পড়তে চাস না, থাক, বাদ দে, অপছন্দের জিনিস না পড়াই ভালো। মেঘ আবিরের হাত আরও শক্ত করে ধরে বলল, আমি কখন বললাম পছন্দ না? আমার আংটিটা দিন। দুদিন পর পর খুলে ফেলার থেকে ভালো আমি এখনই নিয়ে এসেছি, এখনই ফেলে দিই। মেঘ তপ্ত স্বরে বলল, আর ফেলবো না। সত্যি তো? সত্যি। আবির আংটিটা হাতে নিয়ে 1 সেকেন্ড দেরি না করে মেঘের বাম হাতের অনামিকা আঙুলে পরিয়ে দিয়েছে। মেঘের হৃদয়স্পন্দন সঙ্গে সঙ্গে জোরালি হয়ে গেছে। মেঘের নিস্তব্ধ আঁখি চিকন স্তব্ধ হয়ে আছে হাতের অনামিকা আঙুলে। আকস্মাৎ বিপুল চোখে তাকালো আবিরের দিকে। আবির উদ্বিগ্ন ভঙ্গিতে পকেট থেকে মেঘের ফোন বের করেছে। মেঘের ফোন দিকে এগিয়ে দিয়ে স্বাভাবিক কণ্ঠে বলল, বাসায় যা। আবির চলে গেছে, কিন্তু মেঘের পা থেমে আছে। আঙুলের দিকে তাকাতে আবির ভাইয়ের আংটি পরানোর দৃশ্য চোখের সামনে বেশি উঠেছে, আর প্রতিটি গা শিহরিত উঠেছে। রেস্টুরেন্টের ডায়মন্ডের আংটি দেখে এক মুহূর্তের জন্য মেঘের মন অদম্য ইচ্ছে জেগেছিল আবির ভাইয়ের হাত থেকে আংটিটি পরার। কিন্তু ফুপ্পিরা, তানভীর ভাইয়া, বর্ণারা সবার সামনে নিজের ম্যাচুরিটি প্রমাণ দিতে নিজে আংটি পরে নিয়েছিল। অথচ মেঘের সুপ্ত ইচ্ছে কোনো না কোনোভাবে পূরণ হয়ে গেছে। এদিকে রুমে ঢুকে মিরাজ লম্বা হয়ে বিছানায় শুয়ে পড়েছে। তামিম হাত মুখ ধুয়ে রুমে এসে মিরাজের এই অবস্থা থেকে প্রশ্ন করলো, কী রে, আবার কি হয়েছে? ভালো লাগছে না? ভালো তো লাগাটাই অস্বাভাবিক না? মিরাজ রাগান্বিত দৃষ্টিতে তামিমের দিকে তাকিয়ে বলল। তামিম কিছুক্ষণ নীরব থেকে আবারও বলল, আমার সাথে রাগ দেখালে কি হবে? তুই নিজেই সব দেখে আসছিস। মেঘ যদি রাজকুমারী হয় তাহলে মেঘের আবির ভাই রাজকুমার, ওদের ব্যাপার স্যাপারটাই আলাদা। মেঘ আমাদের সঙ্গে সিম্পলভাবে মেশে বলে এই না তারা আমাদের মতো সাধারণ।
আর তানভীর ভাইয়া আর আবির ভাইয়া ইনডাইরেক্টলি তাদের অবস্থান বুঝিয়ে দিয়েছে। সম্পূর্ণ রেস্টুরেন্ট বুকিং করেছে, আনলিমিটেড খাবার, ডায়মন্ড গোল্ডের গিফট। ভিড়ে তার আমার অবস্থান কোথায় বুঝতে পারছিস? মিরাজ চোখ নেমে ধীর কণ্ঠে বলল, আমি মেঘকে পছন্দ করি। তুই পছন্দ করিস, কিন্তু আমার মনে হচ্ছে আবির ভাইয়া মেঘকে ভালোবাসে। মেঘের প্রতি ওনার কনসার্ন দেখেছিস? মেঘ উফ করতে দেরি করেনি, কিন্তু ওনার অ্যাকশন নিতে দেরি হয়নি। আর তাছাড়া খাবার সময় দেখছিলি মেঘকে নিজের হাতে খাবার পরিবেশন করে দিচ্ছিল। তাছাড়া মেঘ চাওয়ার আগে সব হাজির। ওদের সাথে আমরা নিজেদের ভাবতেই পারি না। বর্ণা মধ্যবিত্ত ঘরের মেয়ে হয়েই আমায় রিজেক্ট করতে পারে, ভাবতে পারিনি। আর তুই মেঘকে নিয়ে ভাবছিস? তোর কপালই শনি আছে। শনি থাকলেও আমি এসব শেষ দিকে ছাড়বো। শালা নিজেও মরবো, আমাকেও মারবো। শালা নিজেও মরবি, আমাকেও মারবি। আজ মেঘ ভার্সিটিতে আসার পর থেকে মিষ্টিটা মেঘকে রাগাচ্ছে। মিষ্টি আবির ভাইয়ের লুক আর ব্যবহারের ওপর ক্রাশ খেয়েছে। একথা বলা মাত্র মেঘ তেলে বেগুনে জ্বলে উঠেছে। মিরাজও শেষে সঙ্গে সঙ্গে বলছে, মিষ্টি তোর পছন্দ হলে প্রেম করতে পারিস। মেঘের আগে গজগজ করতে করতে বলল, তোর মাথাটা আগে ফাটিয়ে তারপর মিষ্টির মাথাটা ফাটাবো বলে দিলাম। মিরাজ হেসে বলল, বললেই হলো, তুই বারণ করার কে? মিষ্টি তুই এগিয়ে যা, আমি তোর পাশে আছি। মেঘ মিষ্টির হাত থেকে মিষ্টি সানগ্লাসটা একটা নিয়ে নিজের চোখে দিয়ে গলা কাঁকড়ে দিয়ে ভাব নিয়ে বলল, আমি কিন্তু আবির ভাইয়ের হবু বউ। মানে? আবির ভাই আমার আংটি পরিয়ে দিয়েছে, তাহলে আমি কি ওনার হবু বই হলাম না? মিরাজ কপাল গুছিয়ে তাকিয়ে আছে। তামিম হাসতে হাসতে বলল, নিশ্চয়ই রাতে স্বপ্ন দেখেছিস। কাল আমাদের সামনে নিজের হাতে নিজেই তো আংটি পরলি, এখন ভাবছিস ভাব নিয়েছিস? মেঘ ঠান্ডা কণ্ঠে বলল, ভাব কেন নেব? উনি বাসার সামনে গিয়ে আংটি নিজের হাতেই পরিয়ে দিয়েছিল। ওরা কেউই বিশ্বাস করছে না। বনা মেঘের ভাবভঙ্গি দেখে আস্তে করে বলল, সত্যি পরিয়েছে? মেঘ উচ্চস্বরে চেঁচিয়ে বলল, 100% সত্যি। মিরাজ বিরক্ত স্বরে বলল, কোন হাতে পরিয়েছে? মেঘ স্বাভাবিক কণ্ঠে বলল, বাম হাতে। মিরাজ মাথা নিচু করে মাটির দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে হঠাৎই হাসতে হাসতে বলল, বাম হাতে আংটি পরলে কি বিয়ে হয় না? মেঘ ভেঞ্চি কেটে বলল, আমার হাতে কিছু বুঝতে হবে না, বিয়ে হয়েছে মানে হয়েছে, তোদের সামনে হবে না, আমি মানলেই হলো। তামিম মিড়ির করে বলল, তোর মাথা পুরা গেছে। মেঘের দিনকাল ভালোই যাচ্ছে, কিন্তু আবিরের ক্রোধ কোনোভাবেই কমছে না। চারপাশে এত খোঁজ নিয়েছে মেঘকে পার্সেলটা কে দিয়েছিল, তার কোনো খবরই পাচ্ছে না। শুক্রবার সন্ধ্যার পর আবির ছাদের সোফায় হেলান দিয়ে বসেছিল। তানভীর আবিরকে সারা বাড়ি খুঁজে অবশেষে ছাদে গেছে। আবিরের রাগান্বিত মুখমণ্ডল দেখে মোলায়েম কণ্ঠ শুধালো, কী হয়েছে ভাইয়া? আজ আড্ডা দিতে যাওনি? না, ভালো লাগছে না। কেন ভাইয়া? আবির ভারী কণ্ঠে বলল, ওই রে পার্সেলটা কে পাঠিয়েছে? এখনও জানতে পারলাম না। তোর বোনকে যতবারই জিজ্ঞাসা করি কেমন যেন উল্টোপাল্টা উত্তর দেয়, ভালো লাগছে না আমার। তানভীর এক পা করে পেছোতে লাগলো। তানভীরের ভাব দেখে আবির থতমত কণ্ঠে প্রশ্ন করলো, তোর আবার কি হয়েছে? তানভীর আবিরের থেকে 10 থেকে 8 হাত দূরে গিয়ে দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আসলে পার্সেলটা আমি পাঠিয়েছিলাম। কি বলে আবির দাঁড়াতেই তানভীর দৌড়তে শুরু করলো। তানভীরের পেছনে আবিরে ছুটছে। তানভীর দৌড়াতে দৌড়াতে নিচে এসেছে। এদিকে সোফায় বাড়ির মহিলারা সহ মেঘ মিম আদি সবাই বসেছিল। তানভীরকে দৌড়ে নামতে দেখে সবাই আতঙ্কিত হয়ে গেছে। তানভীরের পেছনে আবিরকে দেখে সহসা বসটা থেকে দাঁড়িয়ে পড়েছে। তানভীর সোজা মেইন গেট পর্যন্ত পৌঁছে গেছে, দরজা খোলার চেষ্টা করছে যেন বাসা থেকে বেরিয়ে যেতে পারে, কিন্তু দরজা খোলার আগে আবির চলে এসেছে। আবির তানভীরের পিঠে 2 থেকে 3টা থাপ্পড় মেরেছে। তানভীর সঙ্গে সঙ্গে বসে পড়েছে। যতটা ব্যথা পেয়েছে তার থেকে বেশি চিৎকার করেছে। আল্লাহ, আমি শেষ। মানিয়া খান, হালিমা খান দুজনে ছুটে এসে উত্তেজিত কণ্ঠে শুধালো, এই কি হয়েছে তোদের? তানভীরকে মারছিস কেন? মেঘ মিমরা ছুটে এসেছে। মেঘ গভীর কণ্ঠে বলল, ভাইয়াকে এভাবে মারছেন কেন? ব্যথা পাচ্ছে না? আবির ঠাট্টা স্বরে বলল, আহা গো, আসছে তাহার দরদি বোন। তোর ভাই যে অপরাধ করেছে তার জন্য ওরা সারাদিন পেটানো দরকার। কি করেছে ওই? তোদের বলা যাবে না। হালিমা খান করুণ কণ্ঠে বলল, তানভীর কি করেছে? খুব বড় অপরাধ করে ফেলেছে। মামুনের করুণ সুর শুনে আবির তানভীরকে ছেড়ে দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, তোদের কাছে কিছুই নেই, কিন্তু আমার কাছে অনেক কিছু। মালিয়া খান তানভীরকে উদ্দেশ্য করে বলল, কী রে, কী করেছিস তুই? তানভীর দাঁড়িয়ে আড়মোড়া ভাঙতে ভাঙতে বলল, তেমন কিছু না, ভাইয়ার কলিজায় হাত দিয়েছিলাম। বলেই তানভীর রুমের দিকে ছুটে গেল। আমি নিচে দাঁড়িয়ে রাগান্বিত কণ্ঠে বলল, রুম থেকে বের হই শুধু, তোর খবর আছে। মালিয়া খান সচেতন কণ্ঠে বলল, আবির কি হচ্ছে এসব? কিছু না। তানভীরের পেছনে লাগিয়েছিস কেন? আবির ভারী কণ্ঠে বলল, আমি ওর পেছনে লাগি নাই আম্মু, ও আমার পেছনে লেগেছে। আর আমাদের 2 ভাইয়ের মধ্যে তোমরা ঢুকছো কেন? প্লিজ ঢুকো না।
ঠিক আছে, ঢুকলাম না, তোদের যা মন হয় তোরা তাই কর। ধন্যবাদ। আবির নিচের রুমে চলে গেছে। তানভীর কিছুক্ষণ পর রুম থেকে বের হয়েছে। ব্যালকনিতে মেঘকে পেয়ে ধীর কণ্ঠে শোধালো, ভাইয়া কোথায় রে? রুমে। কেন? একটু দেখে আসি। ভাইয়া তুমি যাইও না, আবির ভাই তোমাকে মারবে। আরে না, কিচ্ছু করবে না। মেঘ বিড়বিড় করে বলল, যাও, মায়ের খাওয়ার শখ লাগছে যখন খেয়ে আসো গা। তানভীর হেসে চলেছে। আবির দরজা থেকে গলা উঁচিয়ে পর্যন্ত ঢুকিয়ে ডাকলো, ভাইয়া। আবির বই পড়তেছে। তানভীর আবারও ডাকলো, ও ভাইয়া। কি হয়েছে? আসবো? কেন? একটু আসি। আয়। তানভীর দীর্ঘশ্বাস ছেড়ে বলল, আমার সাথে রাগ করার মতো কিছু করিনি তো। আবির গুরুতর কণ্ঠে বলল, পার্সেলের টেনশনে আমার মাথা পুরো নষ্ট হয়ে গেছে। 10 থেকে 12 দিনে ধরে তন্ন তন্ন করে মানুষটাকে খুঁজতেছি, আর তুই রিল্যাক্সে বসে আছিস। তুমি আমায় বলতা। জানিস তো আমার কাউকে দুশ্চিন্তার ফেলতে ভালো লাগে না। আচ্ছা সরি, আমি ভাবছি তুমি পার্সেলের বিষয়ে ভুলে গেছো। তোর বোনকে ঘিরে সামান্যতম বিষয় আমি ভুলতে পারি না। এত যত্ন তো ভালোবাসা থাকা সত্ত্বেও রাগ দেখাও কেন? দিনের পর দিন দুজনে গাল ফুলিয়ে রাখো কেন? আর ওই দিন পার্সেলে পাঠাইছিলাম বলেই তো বোনকে এত সুন্দর সারপ্রাইজ দিয়েছে। আবির হঠাৎই সিক্ত আঁকিতে তাকিয়ে বলল, হ্যাঁ, কিন্তু আমার খুব ভয় হয়। ওকে হারানোর ভয় সর্বক্ষণ আমার মনে ঘুরপাক খায়। কি করি না করি নিজে বুঝি না। তানভীর শান্ত কণ্ঠে বলল, টেনশন করো না, ইনশাআল্লাহ সব কিছু ঠিকই হবে। মেঘ দরজা দাঁড়িয়ে মৃদু হেসে বলল, আসবো? তানভীর আবিরের দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, আমার বোন এখন রুমে আসতে অনুমতি নিচ্ছে, অথচ কদিন পরে তোমাকে রুম থেকে বের করে দেবে। ভাবতেই ভাল লাগছে। এতক্ষণে আবিরের মুখে হাসি ফুটল। ঠোঁটে হাসি রেখেই মেঘকে বলল, আসেন। মেঘ রুমে ঢুকে ভ্রুকুচকে শোধালো, আপনাদের দুই ভাইয়ের মানবাভিমান ভেঙেছে? তানভীর উত্তেজিত কণ্ঠে বলল, আমরা দুই ভাই কখনো অভিমান করিনি। মেঘ কপাল গুটিয়ে আগে সরে বলল, খোটা দিলেন? তানভীর থতমত কণ্ঠে বলল, ছি, আমার বোনকে তুমি খুঁটা দিতে পারো? মেঘ শীতল কণ্ঠে জানালো, আমি কিন্তু যার তার সাথে অভিমান করি না। যে আমার সাথে উল্টোপাল্টা আচরণ করে আমি তার সাথে অভিমান করি। তানভীর হেসে বলল, তোর অভিমান নিয়ে আমি কিছু বলি না, আর বলবো না। তোর ইচ্ছে হলে 24 ঘন্টা অভিমান করে বসে থাকবি, আর মানুষ তো অভিমান ভাঙাবে। আবির গম্ভীর মুখে তানভীরকে উদ্দেশ্য করে বলল, আজ অভিমান করতে পারি না বলে কারো কাছে পাত্তাই পাওয়া যায় না। তানভীর রাজবাড়ি কণ্ঠে বলল, হয়েছে, তোমারও অভিমান করতে হবে না। একজনের ঢং দেখলে বাঁচি না। 2 দিন পর আবির মেঘকে পার্সেলটা দিয়েছে। পার্সেলে দেওয়ার মেঘ সরু নেত্রে তাকিয়ে প্রশ্ন করলো, পার্সেলটা কে দিয়েছে? তা জেনে তোর কি কাজ? নিলে নে, না নিলে না নে। মেঘ পার্সেল নিয়ে রুমে চলে গেছে। পার্সেলে বই, চকলেট, ছোটো ছোটো গিফট, বড়া, একটা বাক্স ছিল। 1 সপ্তাহ কেটে গেছে। আজ মেঘের মনটা একটু খারাপ। ক্লাসে আসতে একটু দেরি হয়ে গেছে, তাই বর্ণার সাথে বসতেও পারেনি। একা একা মন খারাপ করে ক্লাসে শেষ করায় বাইরে বসে আছে। সেমিনারে বর্ণা আর মিষ্টির সঙ্গে হাঁটছিল। আচমকা মিরাজ পেছন থেকে মেঘের মাথায় গাঁটটা দিয়ে বলল, এই পচামি। মেঘ মাথায় হাত বুলিয়ে পেছনে তাকাতেই মিরাজ প্রখণ্ডিতে তপ্ত স্বরে বলল, তুই আমার ব্লগ দিয়েছিস কেন? মেঘ এমনিতেই মেজাজ খারাপ ছিল, তার ওপর মিরাজের উল্টোপাল্টা কথা শুনে মেঘের মেজাজ আরও বেশি খারাপ হয়ে যাচ্ছে। মেঘ অদম্য কণ্ঠে বলল, আমি তোকে ব্লগ দেবো কেন? আর কোথা থেকেই বা দেবো? তুই আমাকে ফেসবুক থেকে ব্লগ দিচ্ছিস। তোর আমি ব্লগ দেইনি, জ্বালাস না আমায়, এমনিতেই মন ভালো না। তুই ব্লগ দিয়েছিস, বিশ্বাস না করলে চেক কর। ইস, আমি গত 2 দিন যাবৎ ফেসবুকে ঢুকিই না, তোকে ব্লগ দেবো কিভাবে? আমি গতকাল রাতে তোকে মেসেজ দিলাম, আর তুই কিছুক্ষণ পর দেখি ব্লক করে দিয়েছিস। বাজে কথা বলিস না মিরাজ। তুই তোর ফোন বের কর, ব্লক লিস্ট চেক কর, তাহলে দেখতে পাবি। মেঘ ফোন বের করে বন্যাকে দিয়ে সাইডে চলে গেছে। মন খারাপ থাকলে কারোর সাথে কথা বলতেই ইচ্ছে করে না, সেখানে হাঙ্গামা তো দূরের কথা বিষয়। বন্যা ফেসবুকে ঢুকে মেঘের ব্লক লিস্ট ঢুকলো। ব্লক লিস্টের প্রথম আইডিটাই মিরাজের। বন্যা উদ্বিগ্ন কণ্ঠে বলল, মেঘ, সত্যি সত্যি মিরাজকে ব্লক করে দেওয়া? মেঘ বিড়বিড় করে বলল, আমি কাল ফেসবুকে ঢুকিই নাই। বন্যা এবার শান্ত স্বরে প্রশ্ন করলো, মিরাজ, কী হয়েছিল পুরো ঘটনা বল। মিরাজ বলা শুরু করলো, মেঘকে মাঝে মাঝে আমি মেসেজ দিই, ওর মন চাইলে রিপ্লাই দেয়, না চাইলে দেয় না। 2 দিন ভার্সিটি বন্ধ ছিল, ভাবলাম একটু স্মরণ করি। গত পরশুদিন মেসেজ দিছি, নেটে আসেনি। গতকাল মজার ছলে মেসেজ দিছিলাম, বেবি আই মিস ইউ। এরপর নেট বন্ধ থেকে বেরিয়ে খেতে গিয়েছিলাম। খেয়ে থেকে এসে নেটে ঢুকতে দেখি মেঘের আইডি থেকে ব্লক দেওয়া। মেঘ তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে যাইলো। আমি নেটে ঢুকিই নাই, এমন কোনো মেসেজ দেখিও নি। বন্যা একটু ভেবে প্রশ্ন করলো, তোর আইডির পাসওয়ার্ড কেউ জানে? না তো, কে জানবে? তোর আইডি কে খুলে দিয়েছিল? মেঘ সহসা বলল, ভাইয়া। পাসওয়ার্ড পাল্টাইছিলি পরে?
না। তাহলে ভাইয়া কি? তানভীর ভাইয়া? মেঘ আচমকা চটপটে সরে বলল, না না ভাইয়া না, আবির ভাই আইডি খুলে দিয়েছিল। মেঘ, বর্ণা, মিষ্টি, মিরাজ সবাই স্তব্ধ হয়ে গেছে। মিষ্টি একটু পরপর মৃদু হাসছে। মেঘ রে তুই শেষ। মিরাজকে 30 মিনিটের মধ্যে ব্লক দিয়ে দিয়েছে, মানে তোর আবির ভাই সর্বক্ষণ তোকে চোখে চোখে রাখছে। চাহ, তুই সাকসেস। তোর সাথে ভালোবাসাও। পর্বটি শেষ হয়ে গেছে। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন। আসছি আজকে, ধন্যবাদ।